ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামে 12 তলা একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। আজ সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সকাল 5টা 37 মিনিটে আগুন লাগার খবর পেয়ে 5টা 45 মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। বার্তায় আরও জানানো হয়েছে, কেরানীগঞ্জ সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 15টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ভবন থেকে এখন পর্যন্ত 42 জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে, তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো একযোগে কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণের দিকে এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিল্ডিংগুলা এখানে স্থাপন করা হয়েছে, এই বিল্ডিংগুলার রাজুকের কোনো ধরনের পারমিশন আছে কিনা সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব। ইতিমধ্যেই এই বিল্ডিংয়ে যারা ছিলেন বসবাসকারী তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেখান থেকেও আপনার লোকজন বের করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের প্রাণহানি না ঘটে। আমরা চারিদিক থেকে অ্যাটাক করছি যাতে করে আগুনটা আর লিঙ্ক আপ হয়ে অন্যান্য বিল্ডিংয়ে না ছড়িয়ে যায়। এটা আমাদের প্রথম কাজ ছিল, আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি, এটুকু বলতে পারবো। আর ভিতরে প্রচণ্ড ধোঁয়া, প্রত্যেককে ব্রিদিং করে আমরা প্রত্যেকটা কাজ করছি, যার কারণে একটু সময় লাগছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শুক্রবার রাতে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি, ডিএমপি কমিশনার। এদিকে পরিবারের সিদ্ধান্তে শরীফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। শুক্রবার রাত 9:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি আরও জানান, রোগীকে এখন কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, তবু একটুখানি আশার জায়গা আছে। রোগীর শরীরে এখনও সাইন অব লাইফ আছে। অপারেশনের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গিয়েছে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আফজাল, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে হাদি নিজ থেকে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেছেন, তো হাদির স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। সাহেলি জুলাই মঞ্চের অন্যতম নেতা এবং ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা ওসমান হাদি, উনি রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি আছে এবং এখন পর্যন্ত স্বাস্থ্যের সবশেষ আপডেট বলতে তিনি এই মুহূর্তে এখন পর্যন্ত ঝুঁকিমুক্ত নন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি তার জীবন অত্যন্ত সংকটাপন্ন এবং এই বিষয়টি নিয়েই মূলত ইনকিলাব মঞ্চ সহ জুলাইপন্থী যত নেতৃত্ব রয়েছে তারা চরমভাবে ক্ষুব্ধ। আমি একটু এই মুহূর্তে আসলে যুক্ত হতে চাই একজন জুলাই মঞ্চ এবং জুলাই 24 মঞ্চের নেতার সাথে, তারপরে আমি আবার নির্বাচন বানচাল করার জন্য আজকের এই আক্রমণ করেছে। নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয় সেজন্য তারা আক্রমণ করেছে। তার মানে আমরা নিজেদের ভেতর কোনো দ্বন্দ্ব করতে চাই না। আমরা এই স্লোগান দিতে চাই না যে নির্বাচনের কোনো আমাদের ফ্যাসিবাদ বিরোধী কোনো প্রার্থী আমাদের উপর আক্রমণ করেছে। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ জড়িত এবং তাদের আদাবর থানার যে ঘটনাটা দেখেছেন যে ওই ছেলে হাদি ভাইয়ের নির্বাচনী প্রচারণায় পর্যন্ত ঢুকে গেছে, অথচ বাংলাদেশের প্রথম সারির নেতা হওয়ার পরেও গোয়েন্দা সংস্থাগুলো সেই তথ্য রাখে নাই। আর পূর্বে চা খাওয়ার বসার পর বলতো জামাত বিএনপির গোপন বৈঠক থেকে 10 জন আটক। তাইলে আজকে কেন আওয়ামী লীগ কেন্দুরের গর্ত থেকে দৈরা গ্রেপ্তার করেন না? প্রমাণ থাকার পরেও কেন আপনি হাদি ভাইয়ের উপর আক্রমণকারীকে গ্রেপ্তার করতে পারেন না? তার মানে রাষ্ট্র কাঠামো আপনার হাতে নাই। এই সব বিষয় বিবেচনা করে চরম নিরাপত্তাহীনতায় ভোগা জুলাইয়ে আমরা এই ভাইদের পক্ষ থেকে
রাষ্ট্রকে অনুরোধ করছি, সরকারকে অনুরোধ করছি, জনগণকে অনুরোধ করছি, ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীকে 6 ঘন্টার ভিতর গ্রেফতার করতে হবে, নাহলে বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে। এবং আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, কোনো রাজনৈতিক দলে একে অপরকে কাদা ছোড়াছড়ি করবেন না। স্পষ্টত এখানে দেখা যাচ্ছে আমাদের ফেসিবাদ বিরোধী কোনো শক্তি ষড়যন্ত্রে জড়িত ছিল না। সরাসরি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায়, আওয়ামী লীগের পরামর্শে কিলিং মিশন হিসাবে শরীফ ওসমান হাদির উপর আক্রমণ হয়েছে। আমাদের উপর আক্রমণ হতে পারে, আমরা সেটাকে পরোয়া করি না। আমরা আমাদের এই বোনাস জীবনকে পেয়ে আমরা মনে করি শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর কাছে যদি চলে যেতে পারি, ইনসাফের পক্ষে লড়াই করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে যদি আমরা জীবন দিতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। সেজন্য আপনাদেরকে সর্বশেষ বলছি, শরীফ ওসমান হাদি ভাই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং তিনি ব্লাড গ্রহণ করছেন, যেটা স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক। আমরা আশাবাদী অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য হয়তো তাকে ভালো কোনো জায়গায় নেওয়া হবে। যে যেমনটি শুনছিলেন, এখানে মঞ্চ 24-এর নেতারা এবং ইনকিলাব মঞ্চের নেতারা এসেছেন এবং তারা তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন এবং তারা বারবার বলার চেষ্টা করছেন যে অনেকগুলা প্রমাণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত হত্যা চেষ্টাকারীদেরকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন, এবং এর ফলে যারা জুলাইপন্থী রয়েছেন তারা নিরাপত্তা শঙ্কায় রয়েছেন। এছাড়া যারা অপরাধী তাদেরকে কেন আইনের আওতায় নেওয়া হচ্ছে না। কালকে রাতেই প্রধান উপদেষ্টা নিজে জানিয়েছেন যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার যেন করা হয় সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত একটু প্রায় 24 ঘন্টা হতে চললো একটু পরেই, তারপরে এখন পর্যন্ত যারা অপরাধী তাদেরকে কিছুটা শনাক্ত করা গেলেও শনাক্ত করা হয়েছে বলে ডিএমপি কমিশনার জানিয়েছেন, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এই বিষয়টি নিয়ে মূলত এখানে ক্ষোভ জানিয়েছেন। এই ছিল আমার কাছে এভার কেয়ারের সামনে থেকে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী আফজাল যুক্ত ছিলেন আমাদের সাথে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। টাঙ্গাইলের তাঁতপাড়ায় গেলে শোনা যায় তাঁতের খটখট শব্দ আর দেখা মেলে তাঁতিদের ব্যস্ততা। শত বছরের ঐতিহ্যে বোনা টাঙ্গাইল শাড়ি এবার জায়গা করে নিয়েছে ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির মনোনয়ন তালিকায়। এই খবর তাঁতপল্লীতে ছড়িয়ে পড়েছে আনন্দ। এই আন্তর্জাতিক স্বীকৃতি যেমন গর্বের, তেমনি রয়েছে শিল্পটিকে টিকিয়ে রাখার বড় চ্যালেঞ্জ। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবার রহমান। টাঙ্গাইল শত বছরের ঐতিহ্য বুকে নিয়ে এখনও টিকে আছে এখানকার তাঁতশিল্প। রঙিন সিল্ক আর কটন থ্রেডের দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় বিখ্যাত টাঙ্গাইল শাড়ি, বাংলাদেশের সংস্কৃতির এক অনন্য প্রতীক। দীর্ঘ 2 শতকেরও বেশি সময় ধরে এই শাড়ি শুধু একখণ্ড কাপড় নয়, বৈশ্বিকভাবে স্বীকৃত এক শিল্পকর্ম। কিন্তু এই গৌরবের আড়ালে জমেছে নানান সংকট। সুতার দাম বৃদ্ধি, শ্রমিক সংকট আর বাজারের সস্তা মেশিনে তৈরি শাড়ির ভিড়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে তাঁত শিল্পের। ফলে পেশা বদলে অন্য কাজে চলে যাচ্ছেন অনেক তাঁতি। আগে চাহিদা ছিল, এখন চাহিদা একটু কম। কাজ করি, আমাদের সংসার চলতে চায় না। 1 পিস বানালে 450 টাকা, 2 পিস বানালে 900 টাকা, সপ্তাহে 8টা 9টা। আমাকে এলাকায় তাঁত আছিল খুব, এই পারলমের কারণে হ্যান্ডলুম, পারলুম, আবার নতুন একটা আছে ল্যাব, এই 3টা তাঁতের কারণে আমাকে এই শিল্প তাঁতখানা নষ্ট হয়ে গেছে। তাঁত মালিকদেরও একই আক্ষেপ। তাদের মত, ইউনেস্কো স্বীকৃতি পেলে এই শিল্পে নতুন করে প্রাণ ফিরবে। সরকারি সহায়তা বাড়ানো গেলে আবারও ফিরে পাওয়া যাবে প্রাচীন জৌলুস। আমাদের যে শাড়ির মজুরিটা, যে আমরা যে টাকাটা দেই তার থেকে কম দামে পারলুমের শাড়ি বেরিয়ে যাচ্ছে, তার জন্য আমাদের টাঙ্গাইল শাড়িটা প্রায় বিলুপ্তর পথে। আমরা খুবই আনন্দিত যে ইউনেস্কোতে আমাদের টাঙ্গাইল শাড়ির প্রচার হয়েছে, তার আমাদের টাঙ্গাইল শাড়িকে রিপ্রেজেন্ট করেছে। এই স্বীকৃতিতে খুশি ক্রেতারাও। তাদের মতে বাংলার নারীর গর্ব শাড়ি, আর এই ঐতিহ্য ধরে রাখতে প্রত্যেক নারীর শাড়ির প্রতি আগ্রহ বাড়ানো প্রয়োজন। ইউনেস্কো দ্বারা এখন মনোনীত হয়েছে আমাদের টাঙ্গাইলের শাড়ি। তো টাঙ্গাইলের শাড়ি সবসময় হচ্ছে খুবই বিখ্যাত, যে সবাই জানি শাড়ি পরে, শাড়ি কিনে বেশি করে। বাংলার ঐতিহ্য যেই আমাদের যেটা, ওটাকে টিকিয়ে রাখা উচিত সরকারের। টাঙ্গাইল শাড়ি ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত হলে বিশ্বে বাড়বে বাংলাদেশের সুনাম, তৈরি হবে নতুন বাজারও। তবে শ্রমিক সংকট, সুতার দাম বৃদ্ধি আর আমদানি রফতানির জটিলতায় অনেকেই পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। এই স্বীকৃতি আমাদেরকে শক্তি বাড়াবে, শক্তি সঞ্চয় করবে। যাদের পরিশ্রমের কারণে আজকে আমরা এত বড় একটা স্বীকৃতি এবং অর্জন করতে সক্ষম হলাম, তার জন্য বাংলাদেশ সরকারকে আবারও ধন্যবাদ। টাঙ্গাইলের তাঁতিরা এখন অপেক্ষায় ইউনেস্কো স্বীকৃতির মাধ্যমে শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য আবারও ফিরে পাক তার হারানো জৌলুস। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
পার্বতীপুরে অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ অফিসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। ঘুষ ছাড়া সেবা না পাওয়া সহ গ্রাহক হয়রানি এ অফিসের নিত্যদিনের ঘটনা। আর এসব অভিযোগের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পার্বতীপুর শহরের হলদিবাড়ি এলাকায় অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২ অফিসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। নিয়ম বহির্ভূতভাবে অন্যের জমিতে বিদ্যুৎ সংযোগ প্রদান, যান্ত্রিক ত্রুটি দেখিয়ে মিটার খুলে আনার পর মাসের পর মাস গ্রাহক হয়রানি অন্যতম। নতুন সংযোগ সহ প্রতিটি কাজে টাকা ছাড়া মেলে না এ অফিসের কোনো সেবা। ঘুষের টাকা না দিলে মাসের পর মাস ফাইল আটকে রাখারও অভিযোগ করেন ভুক্তভোগীরা। আবেদনের ১.৫ মাস অতিবাহিত হওয়ার পরেও কোনো লোক আমার বাড়িতে আসে নাই। ওরা টাকা না দিলে কোনো কাজ করে না। দালাল বলছে যে স্যারদেরকে একটু ম্যানেজ করলে আপনাদের কাজ দ্রুত হবে। জোরপূর্বক এই জমি পাম্প বসাইয়া উনি লাইনের সংযোগ নেয় এবং লাইসেন্সবিহীন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়। বিধি মোতাবেক গভীর এবং অগভীর সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের জন্য উপজেলা সেচ কমিটির অনুমোদন প্রয়োজন হলেও তা মানা হচ্ছে না। শুধু তাই নয়, এ অফিসে দালাল চক্রের দৌরাত্মে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, নিয়ম অমান্য করেই এসবের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। যারা দূরত্ব সঠিক নেয় তাদেরকে শেষ লাইসেন্স না প্রদান করে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে সঠিক ব্যবস্থাপনায় আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপজেলা সেচ কমিটির প্রত্যয়ন সহ অবৈধ সংযোগ বিচ্ছিন্নের জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। এ বিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২ অফিসে গেলে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন সদ্য যোগদান করা এই কর্মকর্তা। আপনি যদি ক্যামেরার সামনে কথা বলতে না চান, আমরা আসলে জোর করার কিছু নাই। এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর এই কর্মকর্তা। বললেন আমি শুনলাম, এরকম আমার কাছে তথ্য নেই। আপনি আমাকে কোন লাইনম্যান কার কাছ থেকে টাকা পাইছে এটা দেন, আমি প্রমাণ সহ দেন, আমি ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। পার্বতীপুরে অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। দ্রুততম সময়ের মধ্যে অবৈধ সকল সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়া হলে কমবে অপরাধ প্রবণতা, সেই সাথে বাড়বে গ্রাহক সেবা। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর। এবার গ্রাম বাংলার খবর। ফেনীর ফুলগাজী উপজেলা শ্রীপুর গ্রামে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে নেমে এসেছে শুনশান নীরবতা। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করা দেশের ৩ বারের প্রধানমন্ত্রীকে নিয়ে চলছে সর্বত্র দোয়া। তার শৈশব স্মৃতির বাড়িতে এখনও লেগে আছে তার হাতের ছোঁয়া, আর সেখানেও স্বজনরা প্রতিনিয়ত প্রার্থনা করছেন তার সুস্থতার। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামসাবজোছাস। ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামে বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস। তার গুরুতর অসুস্থ হওয়ার খবরে সেখানে নেমে এসেছে রাজ্যের নীরবতা। বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি আসবাবপত্র এখনও বহন করে ৩ বারের এই প্রধানমন্ত্রীর অসংখ্য স্মৃতি। বাড়ির দিঘির পাশে এখনও দাঁড়িয়ে আছে খালেদা জিয়ার নিজ হাতে লাগানো পুরনো নিম গাছ। ঘরের ভেতরে থাকা তার ব্যবহৃত বসার চেয়ার, ছোট খাট ও খাবারের টেবিল সবকিছুতেই যেন লেগে আছে তার শৈশব থেকে রাজনীতির নানা গল্প। সর্বশেষ ২০০৮ সালে নির্বাচনী প্রচারণার আগে এখানেই দাদা সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করেছিলেন তিনি। আমাদের নেত্রী যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসেন। এলাকার মানুষের কোনো সুবিধা যাই আছে, এলাকায় কি কি লাগবে সবসময় উনি ওইসবই খোঁজ খবর নিতেন। ফেনী ১ আসনে আমাদের হচ্ছিল যে বিপুল ভোটে জয়লাভ করে আমাদের আবার নেত্রী আমাদের মাঝে ফিরে আসুক, এটা কামনা করি। পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে দিঘির মাছ ছিল খালেদা জিয়ার বিশেষ প্রিয়। ১৯৯১ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর হেলিকপ্টার যোগে ফেনী আসেন তিনি, আর আধ ঘন্টা হেলিকপ্টার দাঁড় করিয়ে রেখে দিঘির মাছ নিয়ে ফিরে যান ঢাকায়। বাড়ির প্রতিটি ধূলিকণায় আজও তরতাজা তার হাজারো স্মৃতি। শান বাঁধানো খাটে ভাইয়ের সঙ্গে গল্প আর ভীষণ সাদাসিধে জীবনযাপন। স্থানীয়রা বলছে, প্রধানমন্ত্রী হলেও তিনি ছিলেন খুব সাধারণ মানুষের মতোই সহজ সরল। আমাদের ফ্যামিলির বংশের সবাই খালেদা জিয়ার করতো, ওনাকে সাপোর্টিং করতো, ওনাকে পছন্দ করতো। এলাকার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেন। উনি এসে ওনার চাচার, ওনার দাদা দাদির কবর জিয়ারত করে যেতেন। তার মতন ব্যক্তিত্ব লোক পাওয়া যাবে খুব কঠিন। আল্লাহ যেন ওনাকে সুস্থ করিয়া আমাদের মাঝে আবার ফিরে আনে।
বেগম খালেদা জিয়ার স্মৃতিতে আঁকড়ে থাকা এই বাড়ি আজ নিস্তব্ধ। তবে তার জন্মভূমির মানুষের প্রতিটি প্রার্থনায় একটাই চাওয়া, তিনি যেন আবারও সুস্থ হয়ে ফিরে আসেন আপন মাতৃভূমিতে। আমাদের প্রিয় নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, আমাদের ফ্রেন্ডের নেতৃত্ব দেবো, আমার বাংলাদেশের নেতৃত্ব দেবো। আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আল্লাহ যেন অন্তপক্ষে ওনাকে এই সর্বশেষ নির্বাচনটা করি দেশটাকে অন্তপক্ষে একটা গণতন্ত্রের পথে আনি দিয়া উনি যেতে পারেন। নিজ পৈতৃক গ্রামে মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ সহ বহু স্থাপনা নির্মাণ করেছেন বেগম জিয়া। সবাই অপেক্ষায় আছেন তিনি আবারও সুস্থ হয়ে ফিরবেন দেশ ও জাতির কল্যাণে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় তার নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে ইসলামী সমমনা ৮ দল, ছাত্র জনতা, সুশীল সমাজের নেতৃবৃন্দ আয়োজনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিক্ষোভ মিছিলটি উপজেলার পৌরসভার বাস স্ট্যান্ড থেকে শহরের অলিগলি ঘুরে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হানজালা নোমানি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামের মুন্সিবাড়ির মরহুম মাওলানা আব্দুল হাদির ছোট ছেলে। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বরিশালে মশাল মিছিল হয়েছে। শুক্রবার বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে। পরে সেখানে হাতেম আলী কলেজের শিক্ষার্থীদের সাথে এক হয়ে সর্বস্তরের জুলাই যোদ্ধাদের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়ে সিএনবি সড়ক প্রদক্ষিণ করে। এই ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মিছিল করেছে। এ সময় বক্তারা বলেন, হাদির ওপর প্রকাশ্যে দিবালোকে গুলি চালানো হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় তীব্র নিন্দা এবং ঘটনার সাথে সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। রাজধানী ঢাকার বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির রায়পুর উপজেলা। শুক্রবার রায়পুর আলিয়া মাদ্রাসা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ওসমান চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নেতৃবৃন্দ হুঁশিয়ারি করে বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে রায়পুর সহ সারা দেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাত থেকে দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের হয়। পাশাপাশি জেলার ১৩টি উপজেলাতেও প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিস্থিতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে মুন্সিগঞ্জে মশাল মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এই ঘটনায় যারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাহিদ হাসান, সাবেক যুগ্ম সদস্য সচিব নোমান আল মাহমুদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। ঢাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়ে স্লোগান দেন। চবি ছাত্র সংসদের নেতা ও শিক্ষার্থীরা বলেন, দিবালোকে একজন রাজনৈতিক নেতার ওপর গুলির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিতের দাবি জানান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী জোট। শুক্রবার পায়রা চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি নাইম মাহমুদ, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আরিফ বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ডোঙ্গায় আখ ফেলে 2025-26 মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। এর আগে মিলের কেইন ক্যারিয়ারের প্রাঙ্গণে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান, ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক ডক্টর আব্দুল আলিম খান সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। চিনিকল কর্তৃপক্ষ জানায় 59তম আখ মাড়াই এ মৌসুমে 56 দিনে 80,000 মেট্রিক টন আখ মাড়াই করে 4,400 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের আনুমানিক হার ধরা হয়েছে 5.50%। মাদারীপুরের কালকিনিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কালকিনি পৌরসভা উন্নয়ন ফোরামের উদ্যোগে কালকিনি পৌর এলাকার কাশিমপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সাবেক ছাত্র শিবির নেতা এম হাসান জামান খান। আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং মাওলানা ইউনুস আলী সর্দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক, হাফেজ আসাদুজ্জামান, মাওলানা মাসুম বিল্লাহ সহ অন্যান্যরা। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিনাউটি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার, তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান সহ স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সাতক্ষীরার খুলনা মহাসড়কের বিনের পোতা ব্রিজের পাশে বাস উল্টে শাওন নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত 7 জন। শুক্রবার এই ঘটনা ঘটে। নিহত শাওন ইসলামের খুলনার সোনাডাঙ্গা বাবুল হোসেনের ছেলে এবং বাসটির সুপারভাইজার বলে প্রাথমিকভাবে জানা গেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এ সময় ঘটনাস্থল থেকে বাসের সুপারভাইজার শাওনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।